কিন্তু এই পাড়ার লোকেদের গিয়ে ঘরে ঘরে সার্ভে করুন, নরক করে দিয়েছে। এই সম্প্রতি ঘটনার পর তো এক হাত অন্তরন্তকারীকে গাড়ি নিয়ে গেলে এরাম এরাম করে সাপের মতো যেতে হয়। শুধু তাই না, আপনি কোথায় নিজেও গিয়ে করবেন? আমরা যদি মনে হয় আপনি অন্য জায়গায় গিয়ে থাকুন, এটা আপনার থাকার জায়গা নয় তো। This is a residential area and we are public. আমরা আমাদের ট্যাক্সের পয়সা পে করছি পাবো এই রাস্তার জন্য। কেন প্রতি মুহূর্তে আমাদের হেনস্থা হতে হবে? এই দায় কার? কোন রাস্তার কথা আপনি বলছেন? হরিস্টেটের ডিস্ট্রিক্ট, ওটা হরিস্টেটের ডিস্ট্রিক্ট। কেন আপনাদের সমস্যা হয়? হয়তো উনি থাকেন বলে। উনি মানে কে? আচ্ছা, মুখ্যমন্ত্রী। যখন রাস্তা বন্ধ, মিটিং হচ্ছে, যখন তখন মেন রাস্তা বন্ধ, যখন খুশি ওখানে একটা ওলা ওবের স্বচ্ছন্দে ঢুকতে পারে না, চায় না। আমাদের পেশেন্ট নিয়ে কোথাও যেতে হলে আমার মান যায়। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরকে একটি পরিবার কোন পর্যায়ে নিয়ে গিয়ে রেখেছে, আজকের আমি প্রতিবেদন শুরু করলাম সেই পুরনো একটা ভিডিও দিয়ে, যেটা টেলিকাস্ট করেছিলাম আমরা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মানুষের ঢোকা কীভাবে নিষিদ্ধ করেছেন এবং সেই এলাকার মানুষ কীভাবে ক্ষিপ্ত হয়ে আছে, এগুলো টুকরো টুকরো অংশ, ভবানীপুরের টুকরো টুকরো অংশগুলো মাঝে মাঝে আপনাদের কাছে বাংলা বার্তায় আনবো। কিন্তু আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তখন সবথেকে বড় খবর, গতকাল রাত্রির 11:55 সময় জাতীয় নির্বাচন কমিশন প্রায় 29 লক্ষ মানুষ যাদের নামের অ্যাডজুডিকেশন কমপ্লিট করেছেন 700 জন বিচারপতিরা, তার তালিকা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপলোড করেছে। কতজন বাদ গেলেন সেটা সময় বলবে। গত শুক্রবার পর্যন্ত মিডিয়া যা রিপোর্ট ছিল প্রায় 10 লক্ষের উপর নাম বাদ গেছে। জানি না সংখ্যাটা 11, 12, 13 লক্ষ কতর কাছাকাছি গেছে, অন্তত 29 লক্ষের মধ্যে কতজনের নাম বাদ গেছে। এটাকে যেমন একটা খবর, তেমনি বড় খবর হচ্ছে 73 জন রিটার্নিং অফিসারকে রাজ্য জাতীয় নির্বাচন কমিশন বলল এবার আসুন। দ্যাট টু ভবানীপুরের যিনি রিটার্নিং অফিসার ছিলেন তাকেও জাতীয় নির্বাচন কমিশন বলল এবার আসুন। শিরকপীড়া বাড়লো। কালীঘাটের এমনিতেই বেনিদ্র রজনী চলছে, তার মধ্যে এটাও আরেকটা ঘটনা যেখানে রিটার্নিং অফিসার যিনি মূলত পুরো এন্টায়ার বিধানসভার মূল রিটার্নিং অফিসার হন, তাকেও বদলে দিল নির্বাচন কমিশন। এবং একটা নয়, দুটো নয়, প্রায় 73টা ক্ষেত্রে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করলো যেখানে রিটার্নিং অফিসার বদলে গেল। তার মধ্যে ভবানীপুরে এলেন যে মানুষটি, সে মানুষটির নাম দেখছিলাম যে সুরজিৎ রায়, 2011 সালের WBCS অফিসার, তাকে নিয়ে আসা হলো ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে বসানো হলো। এগুলো কি ক্যালকুলেশনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল? হয়তো ছিল, হয়তো ছিল না। কিন্তু আমি বলছি আপনাদের কাছে আরও বেশ কিছু সাংঘাতিক মেজার্স জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে নিতে চলেছে। আমি বারবারই একজনের কথা আপনাদের কাছে বলছি। আপনারা জানেন সুব্রত গুপ্ত, যিনি প্রাক্তন এই রাজ্যের আধিকারিক ছিলেন, IAS অফিসার, তিনি এই মুহূর্তে নির্বাচনী অবজারভার হয়েছেন। তিনি এ রাজ্যের প্রত্যেককে নিজের তালুর মতো চেনেন। প্রত্যেক সরকারি অফিসার, বিশেষ করে IAS অফিসারদের, WBCS অফিসারদের সম্বন্ধে নিশ্চয়ই তাদের কাছে ইনপুট ছিল। তাহলে একসঙ্গে 73 জনকে বদলি করে জাতীয় নির্বাচন কমিশন গতকাল যে মেলটা পাঠালো, সেই মেলটা আমি এই মুহূর্তে আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। সরাসরি টু দি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, তাঁদের কাছে লিখে পাঠালেন মেলটা গতকাল সন্ধ্যেবেলা। আই এম ডাইরেক্টেড টু রেফার টু ইউর ইমেলস ডেটেড 19/3/2026 এবং 23/3/2026 on the subject above and state that the commission has agreed to your proposal regarding transfer posting of returning officers in the state of West Bengal as per the list is enclosed. অর্থাৎ এগ্রিড টু দ্য প্রপোজাল। চিফ ইলেকট্রাল অফিসার পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে এই 73 জন অফিসারকে ট্রান্সফার করে নতুন 73 জন অফিসারকে পোস্টিং দেওয়ার জন্য লিখে পাঠানো হয়েছিল। যে প্রস্তাবটা গিয়েছিল 19 তারিখ, এই 19শে মার্চ বৃহস্পতিবার, তারপর 19 গেছে, 20 গেছে, 21 গেছে, 22 গেছে, গতকালও আরেকটি মেল গেছে। সব মিলিয়ে 73 জন অফিসারের কমপ্লিট লিস্ট এ রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসারের অফিস থেকে, মনোজ আগরওয়ালের অফিস থেকে দিল্লিতে গেছে এবং সেটাকে দিল্লি থেকে কনফার্ম করে 73 জন রিটার্নিং অফিসার বদলে দেওয়া হলো। এতে কী অসুবিধে হতে পারে তৃণমূল কংগ্রেসের? আপনারা জানেন, মনে আছে SIR পর্বে যে এন্টায়ার প্রসেসের মধ্যে কনসার্নড WBCS অফিসাররা, একটা বড় সেকশন WBCS অফিসাররা আইপ্যাকের সঙ্গে হাত মিলিয়ে যে ব্যাপক একটা জালিয়াতি এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে করেছিল। আমরা বারবার অপেক্ষায় ছিলাম যে তাদের দিয়েই কীভাবে নির্বাচনটা কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন। সুব্রত গুপ্তর মতো মানুষ আসার ফলে আইডেন্টিফিকেশনটা অনেক সহজ হয়ে গেছে। এই যে 73 জন অফিসার ট্রান্সফার্ড হয়েছেন, 73 জন অফিসারকে নতুন করে পোস্টিং দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে তাদের কালকে মানে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন বিকেল 4টের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে এবং 25 তারিখ আমি দেখছিলাম 25 তারিখ সকাল 11টায় তাদের ট্রেনিং হবে। 25 তারিখ সকাল 11টায় ট্রেনিং হবে। প্রশ্নটা হচ্ছে যে আচমকাই কি নির্বাচন কমিশন এই বদলিটা করতে পারলো না? অনেক দিনের প্রি প্ল্যান,
অর্থাৎ যেসব সরকারি অফিসার ডাব্লিউবিসিএস অফিসাররা ওই ডাব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের মতলবে যে ব্যাপক জালিয়াতিটা এই রাজ্যের এসআইআর পর্বে করেছে নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকের ঠিকুজ্জি কুষ্ঠি রেখেছিল এবং সেইটাই কিন্তু ওয়ান শটে 19 তারিখ পাঠানো হলো, 23 তারিখ পাঠানো হলো এবং 23 তারিখ বিকেলে কনফার্মেশন হয়ে গেল। কাকপক্ষীও টের পেল না, কোনো সংবাদ মাধ্যম টের পেল না। একসঙ্গে 73 জন অফিসারকে বলা হয়েছে অনেক করেছেন, এবার আপনারা আসুন। খুব ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে যে নির্বাচন কমিশন এই পদক্ষেপগুলো ফেলুক, কেন এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য যে একটি পরিবার কালীঘাট থেকে বসে বসে সারা বাংলায় চারদিকে ছড়িয়ে ফেলেছে এবং তার ফলে এন্টায়ার নির্বাচনী প্রসেসটাকে পলিউটেড করছে। ভালো করে ভেবে দেখুন তো, রাজগঞ্জের যিনি বিডিও প্রশান্ত বর্মন, সুপ্রিম কোর্ট যে জামিন বাতিল করেছে, তিনি ম্যাজিস্ট্রেট লেখা গাড়িতে, নীল হুটার জ্বালানো গাড়িতে, অন্তত মিডিয়াতে সে খবরটা এসছে যে তিনি বিডিও অফিসে গিয়ে বলেছেন আমি ফিরে আসছি এবং তারপরে যা রিপোর্ট পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ির সব নেতাদের ডেকে তিনি চমকাচ্ছেন, অর্থাৎ তাকে অপারেশনসে রেখেছেন। যে লোকটা জামিন সুপ্রিম কোর্ট পর্যন্ত, হাইকোর্ট তো বাতিল করেছিল, সুপ্রিম কোর্টে পর্যন্ত বাতিল করেছে স্বপন কামিল্লাকে খুনের ক্ষেত্রে। মানে আমি বলছি এন্টায়ার পশ্চিমবঙ্গের সরকারি প্রশাসনটাকে কীভাবে পলিউটেড করেছেন এই মহিলা, এবং এই মহিলার এন্টায়ার মানে দলের পারিবারিক সাম্রাজ্যটা যে পলিউটেড করেছে সেটা তার এটা একটা প্রমাণ। আমি আজকে এই প্রতিবেদন পেশ করার সময় কতগুলো টুকরো ছোটো তথ্য দেবো। গতকাল খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আমার নজরে এসছে, সেটা হচ্ছে ভাঙড়ে শওকত মোল্লাকে পুঁতেছেন ভাইপো, সেই শওকত মোল্লাকে চোর চোর স্লোগান শুনতে হলো। এটা একটা খবর। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন সুপ্রিম কোর্টে 16 নম্বর কোর্টে 19 নং মামলা হিসেবে আইপ্যাকের মামলা উঠছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, মনোজ ভার্মা, রাজীব কুমার এরা সবাই অ্যাকিউজড ওই আইপ্যাকের ফাইল ডাকাতি করেছিল বলে। কি হবে সেটা আমরা জানি না, কিন্তু যাই হোক সবথেকে বড় খবর 11:55 জাতীয় নির্বাচন কমিশন কিন্তু লিস্টটা, সাপ্লিমেন্টারি লিস্টটা ডিক্লেয়ার করলো। আমি এই প্রসঙ্গে বাংলা বার্তার দর্শকদের বলবো একটু ভালো করে ভেবে দেখুন তো, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যের এসআইআরে এই কাজ করতে হয়েছে। আজকে 700 জন ম্যাজিস্ট্রেট লেভেলের অফিসার, তার মধ্যে 200 জন, 100 জন ঝাড়খণ্ড থেকে, 100 জন উড়িষ্যা থেকে এসছেন। তাদের থাকা, তাদের খাওয়া, তাদের বসা, তাদের লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, কত কোটি টাকা উড়ে গেল নির্বাচন কমিশনের। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার আপনার ট্যাক্স পেয়ার্সের টাকা। 12টা রাজ্যে তো কোথাও এই ঘটনা ঘটতে হলো না, তামিলনাড়ুতে হলো না, কেরলে হলো না, দুটোই তো অ্যান্টি বিজেপি স্টেট। একটা স্ট্যালিন চালাচ্ছেন ডিএমকে, এত একটা বিজয়ন চালাচ্ছেন সিপিএমের কেরলের মাটিতে, সেখানে তো এই অসভ্যতা করলো না সরকার, এখানে করলো কেন? আমি বলছি এখানেই তফাৎ হচ্ছে। এই চৌর্যবৃত্তি সাম্রাজ্যের অধিপতি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম এইভাবে বাংলাকে শেষ করছেন। কালকে ববি হাকিমের একটা মন্তব্য শুনছিলাম, অন্যায় হচ্ছে, কমিশন পাপ করছে। কে বলছে? ববি হাকিম বলছে, ভাবতে পারেন। আমি বলছি এই এসআইআর প্রসেসের এই প্রসেসটায় 700 জন বিচারপতির প্রতিদিন গাড়ি, তাদের সিকিউরিটি, তাদের বসা, তাদের লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, তাদের কম্পিউটার সিস্টেম, টেকনোলজিক্যাল সাপোর্ট, কত 100 কোটি টাকা গলে গেল রাজ্য কোষাগারে। বলতো না যদি একটা সরকার জোর করে ডাকাতি করে চেষ্টা না করতো, যে যারা মারা গেছেন, যারা ওপার বাংলার লোক, যারা এখানকার অরিজিনাল ইনহাবিটেন্ট নয়, জোর করে তার নামগুলো রাখার চেষ্টা একটা সরকার না করতো, তাহলে এই 700 জন বিচারপতির জন্য এই খরচাটা করতে হতো। ভাবুন আপনারা, আমি বলছি গত 15-20 দিন ধরে তারা অ্যাডজুডিকেশন করছেন, আরও হয়তো 15 দিন কি 20 দিন তারা অ্যাডজুডিকেশন করবেন। কত 100 কোটি টাকা রাজ্যের ভাড়ারে চলে গেল। যে সরকার চাকরি দিতে পারে না, যে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না, যে সরকার গত 15 বছর একটা ভারী শিল্প আনতে পারে না, যে সরকার দেউলিয়া হয়ে গেছে, প্রভিডেন্ট ফান্ডের থেকে শুরু করে টাকা জমা দিতে পারছে না, পেনশনের টাকা জমা দিতে পারছে না, অসংখ্য কর্মচারীদের মাইনে দিতে পারছে না, অসংখ্য ঠিকাদারদের মাইনে দিতে পারছে না, সেই সরকারের টাকা চলে যাচ্ছে শুধুমাত্র 700 জন বিচারপতির অ্যাডজুডিকেশন সিস্টেমটাকে অপারেট করতে। এটা নিয়ে কোনোদিন দেখেছেন ঘণ্টাখানেক কোনো আলোচনা কোনো ইলেকট্রনিক মিডিয়াতে? আমি বলছি এই প্রশ্নগুলো করছি, একটু ভাবার মতো প্রশ্ন, একটু ভালো করে ভেবে দেখবেন আমি যা বলছি। আচ্ছা বলুন তো, 19 জন ট্রাইব্যুনালের বিচারপতিরা বসবেন, যেখানে বসবেন, ধরুন শিবজ্ঞানমের মতো প্রাক্তন চিফ জাস্টিস তামিলনাড়ু থেকে উড়ে আসছেন, তিনি তো আর যে কোনো জায়গায় যে কোনো একটা গেস্ট হাউসে আসবেন না, তিনি নিশ্চয়ই বড় হোটেলে থাকবেন। তাঁর জন্য যে খরচাটা, তাঁর যে অ্যারেঞ্জমেন্টটা, এই 19 জনের ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে প্রতিদিন মামলা লড়ছেন আর হারছে। গতকালও ওই অফিসারদের ট্রান্সফার নিয়ে একটা ব্যাচ অফ অ্যাডভোকেটসকে নামিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টে। কে দিল খরচা? আপনি দিচ্ছি। কেউ প্রশ্ন করবেন না, এটা নিয়ে ঘণ্টাখানেক কোনো আলোচনা হবে না। কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন, মমতা ছুটে যাবেন, এসব আলোচনা হবে না। কিন্তু আমি তো প্রশ্নটা করবো, ভালো করে প্রশ্নটা ভাবুন একটু, যে কোনো দরকার ছিল এই অফিসারদের ট্রান্সফার নিয়ে একটা মামলা করে দিয়ে কয়েক কোটি টাকা খরচা করে? সুপ্রিম কোর্টে প্রতিদিন মামলা। এই যে ধরুন আইপ্যাকের আজকে যে মামলা শুনানি হবে, আমি জানি না কে অ্যাপিয়ার করবে, কপিল সিবালের
হয়তো দাঁড়ানোর কথা, শ্যাম দিওয়ানের কথা দাঁড়ানোর কথা, মেনকা গুরুস্বামীর দাঁড়ানোর কথা, হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন। এই যে কয়েক কোটি টাকা একদিনে যাবে, কোনো দরকার ছিল এই খরচা, এই আইপ্যাকের জন্য, এই শয়তানি করার জন্য? আমি আপনি ট্যাক্সের টাকা দিচ্ছি মমতা চুরি করবেন বলে। আমি বলছি এই জায়গাটা থেকে বাংলার মানুষকে ভাবতে হবে। আমি প্রত্যেক দিন আপনাদের কাছে বলছি এই এসআইআর প্রসেসটাকে ডিলে করার জন্য, বিএলওদের মধ্যে জালিয়াতি করা, ডেটা এন্ট্রি অপারেটর না দেওয়া, আইপ্যাককে ঢুকিয়ে দেওয়া এইআরওদের কাছে, আইপ্যাককে ঢুকিয়ে দেওয়া ইআরওদের কাছে, এসডিওদের কাছে, বিডিওদের কাছে ঢুকিয়ে দিয়ে এন্টায়ার এসআইআর প্রসেসটাকে বানচাল করার জন্য যে কাণ্ড কারখানা গত 4-5 মাস ধরে এক মহিলা করে গেছেন, তার খেসারত আজকে এই অ্যাডজুডিকেশনের বিচারপতিদের 700 জন বিচারপতি নিয়োগ, 19 জন ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ, তাদের থাকা, তাদের খাওয়া, তাদের অপারেশন, তাদের গাড়ি, তাদের সিকিউরিটি, তাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সব কিছু দিতে গিয়ে কত 100 কোটি টাকা গলে গেল। কেউ প্রশ্ন করবেন না? আপনারা কেউ প্রশ্ন করবেন না? বাংলার ওই মানে আমি বলছি ভাতা পাওয়া বেনিফিশিয়ারি দাড়িওয়ালা কবি, টাকমাতা কবি, যাদের 2000-3000 টাকার ওই প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির ব্লাড টেস্টের বিলটাও নবান্ন থেকে পেমেন্ট হয়, তারা এই সরকারের হয়ে কথা বলে। আপনি বলবেন না? আমি বলছি আপনি তো কনসাস নাগরিক বাংলার, আপনি যদি বাংলার বাইরেও না থাকেন, বাংলার বাইরেও থাকেন, আসুন না একটু হালটা ধরি, একটু প্রতিবাদটা করি, এই অন্যায়ের প্রতিবাদটা করি, সরকারি মহিলাকে তাড়াই। তাহলে এরকম বাজে খরচা অনেক করবেন, আনন্দবাজার কথা বলবেন। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, মাসের শেষে নবান্নের বিজ্ঞাপনের বিলটা তাদের বড্ড দরকার। বর্তমান কথা বলবে না, আজকাল প্রতিদিন কথা বলবে না, নিউজ 18 কথা বলবে না, জি24 ঘন্টা বলবে না, হাজার হাজার কোটি টাকা শুধু ওই মিডিয়ার পেছনে পেমেন্টটা করে যাচ্ছেন এক প্রতারক মহিলা। কিন্তু আপনি তো কনসাস সিটিজেন, আপনার ছেলে মেয়ে হয়তো বাংলার বাইরে চাকরি করছেন, আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে, তাকে হয়তো বাংলার বাইরে আপনি চাকরি করতে পাঠাবেন। কেন? কিসের জন্য? কিসের অপরাধে? শুধুমাত্র তার মেয়েকে নির্বাচিত করেছেন বলে? আমি বলছি একটু ভেবে দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কত ক্ষতি এই মহিলা করে যাচ্ছেন, সর্বনাশ করে দিচ্ছেন। কেউ বলেন খাদের কিনারায় নিয়ে এসে ফেলেছেন, আমি বিশ্বাস করি না, আমি যে খাদের মধ্যে ফেলে দিয়েছেন এই মহিলা, তার ভাইপো, একটা টিম, একটা চোরেদের ডিপো, ঠিক করছে, চোর ডাকাত সব ভর্তি হয়ে রয়েছে, তারাই সর্বনাশ বাংলার করছে। প্রতিবাদ করবেন না? আমরা একটা উদ্যোগ নিয়েছি, আসুন না 9830426077 PR লিখে পাঠান না, আমরা যোগাযোগ করব। একটু প্রচারে অংশগ্রহণ করুন না এই মহিলাকে তাড়ানোর জন্য। মনে হচ্ছে যে এই মহিলাকে আরও রাখলে 1500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে তিনি এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য করবেন, তিনি আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা করবেন। কেন? কে অধিকার দিয়েছেন? তিনি ভোটে জিতেছেন বলে সেই অধিকারটা পেয়েছেন। নিজেদের প্রশ্ন করুন। আমি আজকে বলছি, আজকে এই যে পরিস্থিতিটা বাংলার হয়েছে, এটা আরও খারাপ পরিস্থিতি হবে। বাংলায় কোনো বড় শিল্পপতি আসবেন না, কোনো কর্মসংস্থান হবে না, সরকারি কর্মচারীরা ডিএর আর এই মহিলা ফিরেলার একটি টাকাও পাবেন না। শুধু দিনের শেষে এইটা ভাবতে থাকুন। আর আপনি যারা বাংলার বাইরে আছেন, আপনারাও বাংলায় ফিরতে পারবেন না। কেন ফিরতে পারবেন না? তার কারণ বাংলা তো সর্বনাশের শেষ সীমানায় নয়, একদম সর্বনাশের সমুদ্রের মধ্যে পড়েছে। যদি ভুল বলি সেটাও লিখবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বড্ড বেশি দরকার এই মহিলাকে তাড়ানো, আর তার জন্য আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়ান। 9830426077 একটু লিখে পাঠান, PR কথাটা লিখে পাঠাবেন। আর যদি বাংলার বাইরে পরিযায়ী বাঙালি হিসেবে থাকেন, আপনার পরিযায়ী PR হিসেবে লিখে পাঠাবেন। আমরা দায়িত্ব নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করবো। কিন্তু ভবানীপুরকে এই মহিলা কেমন রেখেছেন, ভবানীপুরে এই মহিলার কেন হারা দরকার, আমি যে ভিডিও দিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওর বাকি অংশটা বাংলা বার্তার এই প্রতিবেদনের এই পর্যায়ে, বাকিটা দেখুন। উনি মমতা ব্যানার্জির ছবি দিয়ে দু রকমের উনি ডুয়েট করছেন, ডুয়েট। এগুলো ইনজেক্ট। আমরা জানি, আমরা জন্মগত পরিচিত, আমরা জানি মাথায় কি আছে, কিভাবে ইনজেক্ট করা হয়েছে। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, কিচ্ছু বলিনি। একজন ভদ্রমহিলা, প্রোটেস্টের একটা ধারা আছে, যে ছবি, যে প্রশাসক, যার বিরুদ্ধে এত আন্দোলন, তাকে আমি বুকে টানিয়ে রেখেছি। হোয়াট ইজ দ্য মিনিং? অথচ আমি বলছি ডুয়েট। বুঝতে পেরেছেন? এই মবটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছিলেন। উনি না শুধু, আরো কেউ আছে, আরো দুজন আছে, মিশে আছে, আরো মিশে আছে। আমরা তো জানি না। আপনি কি এখানে থাকেন? আমাদের মেয়ে বলে ওনাকে এগিয়ে দেওয়া আপনি হয়েছে। কি এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকি আমি। আমাকে ওরা পরিবার সবাই ছেড়ে। আমার নির্দিষ্ট পরিচয় আছে। আমি একজন সঙ্গীত শিল্পী, আমার নির্দিষ্ট পরিচয়। শুধু তাই না, আমার ছেলে এখন এই মুহূর্তে নাম করা একজন সঙ্গীত শিল্পী। এবং আপনি আরেকটা কথা বলছিলেন যে চলাফেরা করতে এখানে একটু সমস্যা হচ্ছে। আমরা এখানে 9টার পরে আমাদের কিছু জনকে কিছু ঘটনা ঘটেছে, তার ফলে আমাদের কিছু জনকে ছেড়ে দেয়, মুখ চেনা পুলিশরা চেনে ছেড়ে দেয়। কিন্তু এই পাড়ার লোকেদের গিয়ে ঘরে ঘরে
সার্ভে করুন, নরক করে দিয়েছে। এই সম্প্রতি ঘটনার পর তো এক হাত অন্তর অন্তর ব্যারিকেড, গাড়ি নিয়ে গেলে এরাম এরাম করে সাপের মতো যেতে হয়। আমরা বেরো শুধু তাই না, কোথায় যাবেন? আরে ভাই এটা তো আমাদের রাস্তা, আপনি কোথায় নিজেও গিয়ে রাস্তার জন্য। আমরা যদি মনে হয় আপনি অন্য জায়গায় গিয়ে থাকুন, এটা আপনার থাকার জায়গা নয় তো। আপনি This is a VIP জোনে গিয়ে residential থাকুন। area. This is a residential area and we are public. আমরা আমাদের ট্যাক্সের পয়সা পে করছি পাবো এই রাস্তার জন্য। কেন প্রতি মুহূর্তে আমাদের হেনস্থা হতে হবে? এই দায় কার? কোন রাস্তার কথা আপনি বলছেন? হরিস্টেটের ডিস্ট্রিক্ট, ওটা হরিস্টেটের ডিস্ট্রিক্ট। কেন আপনাদের সমস্যা হয়? ওই তো উনি থাকেন মানে? উনি মানে কে? থাকেন আচ্ছা। মুখ্যমন্ত্রী শুধু মমতা তাই না, ব্যানার্জি। রাত্রি উনি 9টার থাকেন পর বলে তাই জন্য। বুলেট বাইক চলবে না। আচ্ছা, কে কোথায় থাকতো, কোথায় গুলি করে শিয়াল মেরেছে সেই সব দেখায়, কিন্তু এই বুলেট বাইক চলবে না, ওনার ঘুমের অসুবিধা হবে। নানা রকম ফ্যাচার, নিত্য নতুন সব এক একটা গার্ড দেবে, তারা চেনে না, ও প্রায় দিনই ঝামেলা এখানে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস, কোনো কিছু নয়। দিলাম তো আমার বিচার বিচার চাই। চাই। আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা কি সেই চাইছেন? সমস্যার একটা সমাধান চাই। উনি যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না, ব্রিজের ওপরটা দেখুন, দেখান দেখান, দেখুন ওইদিকে পুরো কাঁটাতার, গঙ্গার ওপারে চলে যাবেন, জেলের ওইদিকে মানুষ সমান কাঁটাতার, সৌন্দর্যের নামে একবার এখানে টেটের ওরা ঢুকে পড়েছিল গঙ্গা পেরিয়ে, পুরো ওপারটা কাঁটাতালে জাল দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওপারে পুলিশ, এপারে পুলিশ, গলির মধ্যে পুলিশ, গলি দিয়েও যদি শর্টকাটে মারবো, দাদা কোথায় যাবেন বলুন? যেখানে আমাদের জন্ম, সেখানে যদি এত কৈফিয়ত দিতে হয়, সবসময় সকলের মাথা ঠিক থাকে। আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবেন, যেখানে আপনার জন্ম, তবুও জিজ্ঞেস করা হচ্ছে। আর সবথেকে বড় সারাদিনে কাজের পর যখন ফিরছে অনেক ক্লান্ত হয়, তখন যদি তাকে বলতে হয়, তখন তো হওয়া মুশকিল হচ্ছে। এই ব্যাপারগুলো বুঝুন। মানে এই সমস্যাটা আপনার একার না, এই এই আপনারা যাবেন, সার্ভে করবেন, দেখবেন সকলে ঘরে ঘরে বিরক্ত, ঘরে ঘরে এলাকার বিরক্ত। সমস্যা, পুরো এলাকারই সমস্যা। যতবার ঢুকবেন, যদি হাজারবার আমরা কি মানুষ না? কোথায় যাবেন, কেন যাবেন, যখন কেন তখন করবো রাস্তা আপনাকে? বন্ধ, মিটিং হচ্ছে, যখন তখন মেন যখন রাস্তা দেখবেন বন্ধ, রাস্তা বন্ধ, যখন খুশি ওখানে একটা লাগিয়ে একটা দাও। ওলা ওবের স্বচ্ছন্দে ঢুকতে পারে না। রেল- ভয় রেল পায় না। লাগিয়ে দাও, একটা ঢুকতে চায় না। মূর্তি আমাদের পেশেন্ট নিয়ে কোথাও যেতে হলে আমার মা নিজে এই- এইবারে- patient হয়ে যায় কোথাও এই যে hospital-এ, করোনাতে- টাটা ক্যান্সার করোনাতে- hospital-এ। করোনাতে- তারা উবের আসতে চায় না, এখানে নিতে চায় না। এই হরিচাঁদ মানে ওলা উবের আসতে চায় না? না, ঢুকতেই নিতে চায় পারবে না না। এখানে কেউ। আর জোম্যাটো সুইগি খাবার দাবার বাবা, ঔষধ ওরা তো- প্রাণের ভয় আসে ওই জন্য, কারণ আমরা নালে অন্য দিক দিয়ে ঢোকে, এই দিক দিয়ে ঢোকে না। ঘুরে ঘুরে ঢোকে, ঘুরে ঘুরে ঢোকে। কিন্তু ঢুকতে দেবে না এরা। এদিক দিয়ে ঢুকতে মানে দেবে। স্বাভাবিক আমরা পরিষেবা। নিজেদের বাড়িতে ঢুকতে পারবো না, এটাই হচ্ছে এখনকার হ্যাঁ, ground স্বাভাবিক reality। পরিষেবা থেকে আমরা বঞ্চিত। স্বাভাবিক পরিষ্কার। পরিষেবা কিছু বলতে হলে বলবে যে আমরা আপনারা আমাদের বলুন, আমরা অ্যাম্বুলেন্স করে দেবো। আর সবসময় কি আপনাদের বলা যায়? গত করোনাতে যে একটা প্রাকৃতিক ঘটনা ঘটেছে, তাহলে উপায় তো একমাত্র শুধু এখান থেকে বেঁচে চলে যেতে হবে চলে সম্পত্তি। যেতে হবে। হ্যাঁ, সেটাই তো চাই। চলে যাচ্ছে, ঘরে ঘরে দেখুন তো, বনেদি লোকের আর কটা আছে বুঝলেন?